জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি জানানো হয়। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। হামলা কেন? অ্যাকশন টু অ্যাকশন। গাজীপুরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে রোববার সন্ধ্যায় ঢাকায় ফিরছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা পৌঁছালে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাতের উপর এমন হামলা মেনে নিতে পারেননি এনসিপির নেতাকর্মীরা। রাতে ঘটনাস্থলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয়ভাবেও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 10টায় রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বাংলা মোটর থেকে শাহবাগ ঘুরে আবারও বাংলা মোটরে এসে শেষ হয়। আমরা হাসনাতের উপরে যে এই ধরনের পরিকল্পিত হামলা, সে হামলার আমরা বিচার চাই। হাসনাত ভাই ন্যাশনাল লিডার, আমরা সবাই জানি। ওনার গায়ে যে হাত তুলছে তার হাত আমরা ভেঙে দেব। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আমরা কাউকে চিনব না। আমাদের বিচার করতে হবে। হাসনাত ভাইকে আমাদের যে রক্তাক্ত করা হয়েছে, এই যে গাজীপুরে যে রক্তাক্ত করা হয়েছে, তার আমরা বিচার করে ছাড়ব। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন তারা। এই সময় হাসনাতের উপর হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। জুলাই অভ্যুত্থানের আমার সহযোদ্ধা, আমার নেতৃবৃন্দকে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ হবে না। ক্ষমতায় বসেছেন, সেখানে বসে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠনের নির্বাচনে আসার প্রশ্ন আসে কিভাবে? প্রশাসনের কাছে স্পষ্ট চাই, হয় বিপ্লবীদের নিরাপত্তা দেন, না হলে ক্ষমতা ছেড়ে দেন। আমি আসিফ স্যারের কাছে প্রশ্ন করতে চাই, আপনি কোন ক্ষমতা বলে ওই চেয়ারে বসেছেন? আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পোস্টে আপনি আইনের মারপ্যাচ দেখান আমাদেরকে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল সহ দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন এনসিপি। এ সময় বক্তারা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার নিন্দা এবং প্রতিবাদ জানান। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিও করেন তারা। একই সঙ্গে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও তোলা হয়। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রবিবার রাত ৮টায় দেবিদ্বার নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। এছাড়া কুমিল্লা শহরের পুলিশ লাইনের সামনে থেকেও একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি প্রধান সড়ক ঘুরে পুবালী চত্বরে বিক্ষোভ করে। এই সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। গাজীপুরেও বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টির কর্মীরা। এই সময় বিক্ষুব্ধরা এই হামলার তীব্র সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। সেই সাথে এই ঘটনার বিচার চান। সুনামগঞ্জেও মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। রবিবার রাত ১১টার দিকে শহরের শাপলা চত্বর থেকে মশাল মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা দ্রুত হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। ফারদিন নীরব, ৭১। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় রোববার রাতে গাজীপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার GM রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুজন হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ লিপু। এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করলে তিনি আহত হন। পরে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার কথা জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম।
এরই মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের জিরো টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সবাই একসাথে কাজ করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি। ভিন্ন প্রসঙ্গ, 20 সপ্তাহ বেতন পান না সিলেটের বুরজান টি কোম্পানির 3 বাগানের 2500 শ্রমিক। একই সময়ে তারা কোনো রেশনও পাননি। তাই বকেয়া বেতন আর রেশনের দাবিতে বিক্ষোভ করেছে মজুরি নির্ভর শ্রমিকরা। নেতারা বলছেন, সরকারের কাছ থেকে যে মালিক বাগান লিজ নিয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই লিজ বাতিল করে সরকারি ভাগে এই বাগানটাকে চালু করা হোক, পাশাপাশি পূরণ করা হোক তাদের 11 দফা। মুহিত দিদারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সিলেট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে খাদিম উদ্যানের মধ্যে বুরজান চা কোম্পানির বাগান। এর অধীনে 3টি বাগান, বুরজান চা বাগান, ছড়াগাং চা বাগান ও কালাগুন চা বাগান। শ্রমিকরা জানান, রোববার দুপুরে 20 সপ্তাহের বকেয়া মজুরি সহ 11 দফা দাবিতে নগরীর লাক্কাতুরা এলাকার এয়ারপোর্ট রোডে প্রায় 3 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে। শ্রমিকদের পিঠ ওয়ালেট ঠেকে গেছে, যার কারণে তারা 11 দফা দাবিতে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান তারা সিলেটের এয়ারপোর্ট রাস্তায় নিবে। সেই আন্দোলনের কর্মসূচির ধারাবাহিকতায় আমরা আজকে এই আন্দোলনটা পালন করতে চাচ্ছি। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় আম্বরখানা বিমানবন্দর সড়ক, আটকা পড়ে বহু জরুরি বাহন। এই সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। বিকেল 3টায় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। আমরা অনাহারে আছি, অনাহারে কর্ম করে যাচ্ছি। আজকের মিছিলটা যদি কোনো শুরুয়া না পায় তাহলে আমরা কঠোর ব্যবস্থার নিব। শ্রমিক নেতারা জানান, দীর্ঘদিন তারা বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো লাভ না হয় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আপাতত কর্মসূচি প্রত্যাহার করলেও দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। আমরা চাই যে আমরা শ্রমজীবী মানুষ, আমাদের কর্মস্থানের ব্যবস্থা করুক, এই চা বাগানটা চালু করুক। শ্রমিকরা আরো জানান, বাগানের সঞ্জয় বাবু তাদের আপৎকালীন জমার টাকা নিয়ে পালিয়ে গেছে। সঞ্জয় বাবু আমরা বেতন বনাইও ফাউন্ড টাকা মারিয়া রাখছে, মারিয়া খায়া এখন যে যার বাসাতে গেছে গিয়ে এখন আমরা পেটে বুকে মররাম খানি পিনির লাগি। পেটার খিদা, আমাদের বেতন নাই, কাপ করতেছি বেতন নাই, আমরা যে রাত হলে ঘুমাবার জায়গা নাই। তো আমরা ঠিক মতো বেতন ফুরি পাইতাম, আমরা বাচ্চা হচ্ছে পড়ালেখা না খাইতে ফেন আমরা পড়ালেখা করে মুখ। এই নিয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেন। ডিসি মহোদয়ের প্রতিনিধি আসেন এবং তাদের সাথে কথা বলে তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি সদর টিওন অফিসে বসবে। এই নিয়ে ঘটনাস্থলে যান একজন সেনা কর্মকর্তা। তিনিও জানান, আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তাদের ইউনো অফিস থেকে একটা 24 আওয়ার্সের মধ্যে একটা ডিসিশন দেওয়া হবে। 10 জন তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে, তারাই ইনশাল্লাহ আজকে একটা সমাধান দিয়ে দিবেন। খাদিম বাগানের চা বাগান প্রতিষ্ঠিত হয় 1860 সালে। সবশেষ লিজ নিয়ে বাগান পরিচালনা করেছিলেন লন্ডন প্রবাসী শফিকুর রহমান। ফারদিন নীরব, 71। শ্রমিকদের আন্দোলনে আরো আপডেট নিতে চাই, সিলেট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মুহিত দিদার। মুহিত দিদার, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদনটা দেখছিলাম। আজকে চা শ্রমিকদের এই 11 দফা নিয়ে কোনো কর্মসূচি আছে কিনা একটু জানাবেন, এবং এই চা বাগানের যিনি মালিক সঞ্জয় বাবু তিনি পলাতক বলা হচ্ছে, তার কোনো হদিস মিলল কিনা এবং এটা আসলে সরকার নেবে কিনা সেই লিস্টটা, তেমন নির্দেশনাও এসেছে কিনা কোনো মহল থেকে? ধন্যবাদ রাকিব, ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে লাক্কাতার এলাকায় যে বিক্ষোভ হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, সেখানে যেটা হচ্ছে বুরজান চা বাগানের 3টি বাগান আছে, যে বাগানগুলা 3টি বাগানের শ্রমিকরা তারা বিমানবন্দর রোড সড়ক অবরোধ করে। তো আমি আপনাকে যেটা জানিয়ে রাখি যে গতকালকে তারা অবরোধের পর তারা প্রশাসনের সাথে প্রায় 3 ঘন্টা অবরোধের পর প্রশাসনের সাথে বৈঠকে বসে, এবং তারা বৈঠকে পরে তারা চা শ্রমিকরা আছেন তাদের 10 জন প্রতিনিধি দল ইউনিয়ন কার্যালয়ে যান এবং তারা ইউনিয়ন কার্যালয়
যাওয়ার পর তাদের সাথে আলোচনা হয়। যে 10 জন প্রতিনিধি আছেন তাদের যে দলনেতা শ্রমিক নেতা অজয় রায় আমাদেরকে জানিয়েছেন গতকাল রাত 12টার সময় যে তাদের 20 সপ্তাহের যে বেতন ভাতা আছে সেটা এবং তাদের 11 দফা দাবি তারা তুলে ধরেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে তারা আরেকটি দাবি তুলেছেন যে যেখানে শফিকুর রহমান যিনি আছেন বাগানের লিজ নিয়েছেন তার সম্পত্তি বিক্রি করে যেন তাদের 20 সপ্তাহের বকেয়া বেতন ভাতা দেওয়া হয়। এবং তারা দাবি আছে, এই দাবির মধ্যে একটি দাবি বলেছেন যে তাদের বাসস্থান এবং বিদ্যুৎ বিল। আমাদেরকে আরেকটি অজয় রায় জানিয়েছেন যে তারা সবসময় তার বিদ্যুৎ বিল পরিশোধ করেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ তারা এই বিদ্যুৎ বিল পরিশোধ না করা তাদের সন্তানেরা যারা আছেন তারা এসসিসি পরীক্ষা দিচ্ছেন, তারা সংখ্যা যে কোনো মুহূর্তে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। এবং আমি আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে আন্দোলন হয়েছিল, সিলেটে অনেক চা বাগান আছে, এই বাগানের মধ্যে বরজান চা বাগান যেটা আছে, বরজান চা বাগানের আন্ডারে 3টি বাগান এবং একটি ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরির প্রায় 2500 লোক গতকালকে তারা এখানে আন্দোলন করেছিল। রোববার দুপুর 1:30টার দিকে যখন তারা বিমানবন্দর সড়ক অবরোধ করে তখন সেনাবাহিনী, পুলিশ, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনু রুবাইয়াতের সাথে কথা বলেন। এক পর্যায়ে তারা অবরোধ তুলে নেন এবং রাতে তারা সিলেট সদর উপজেলা কার্যালয়ে 10 জন প্রতিনিধি দল নিয়ে মিটিং এ বসেন। এবং আমি আগেই বলেছি যে পরবর্তী আপডেট আপনার প্রতিবেদন আমরা পেয়েছি এবং নিশ্চয়ই আপনি আছেন, আপনার কাছ থেকে পরবর্তীতে আরো আপডেট আমরা আশা করি পেয়ে যাব। আমাদের সহকর্মী মহিদিদার যুক্ত হয়েছিলেন, বলছিলেন সিলেট থেকে চা শ্রমিকদের যে আন্দোলন চলছে সেই খবর নিয়ে। ওদিকে সিলেট বিভাগে গেল 15 মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 465 জন এবং সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটি। ওখানে বলা হয়েছে নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল চালক এবং আরোহী। বিভাগের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে হতাহতের সংখ্যাটা বেশি। লোকজনের দাবি সড়কে মোটরসাইকেল চলাচল বেড়ে যাওয়ার কারণে বেড়েছে এই দুর্ঘটনা। মুহিদ্দিদারের তথ্য এবং ছবিতে আরও একটি প্রতিবেদন। 2024 থেকে 2025 সালের মার্চ পর্যন্ত পুরো সিলেট বিভাগে 359টি সড়ক দুর্ঘটনা হয়েছে। নিরাপদ সড়ক বলছে এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 465 জন, যার মধ্যে 174 জনই মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। বাকিরা হচ্ছেন অটোরিকশা, বাস, ট্রাকের যাত্রী ও পথচারী। সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন যারা মোটরসাইকেল চালাচ্ছে তাদের বেশিরভাগের বয়স 18-র নিচে। তারা দ্রুত মোটরসাইকেল চালান এবং হেলমেট ব্যবহার করেন না। এই যে দুর্ঘটনাগুলো যে বৃদ্ধি পাচ্ছে এটার পেছনে আসলে অনেকগুলো কারণ দায়ী। এক হচ্ছে আপনার আইনের প্রয়োগ হচ্ছে না এবং উদাসীনতা, এবং এই সেক্টরটাকে একবারে যারা এটা নিয়ন্ত্রণ করবে ওনাদেরও তেমন কিন্তু ভূমিকা আমরা লক্ষ্য করতে পারছি না। পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগের পক্ষে আইন প্রয়োগ করা হচ্ছে। যাদের কাগজ নেই, হেলমেট ছাড়া যারা মোটরসাইকেল চালাচ্ছে তাদের জরিমানা সহ আটক করা হচ্ছে। প্রতিনিয়তই আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এর বাইরে আমরা কিছু এডুকেশনাল লার্নিং প্রোগ্রাম করছি, আমরা জনসচেতনতা সৃষ্টি করছি, আমরা নো ফুয়েল নো হেলমেট আমরা কার্যক্রম গ্রহণ করেছি। এদিকে দুর্ঘটনার পেছনে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছে সুশীল সমাজ। দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন আরও কঠোর করার দাবি জানানো হয়েছে। এখনো গাড়ি ড্রাইভিং শিখেও না, তারপরেও দেখবেন ওর একটা লাইসেন্স আছে। দ্বিতীয়তে যে বিষয়টা হচ্ছে কম্পারেটিভলি দেখবেন অন্যান্য জেলার চেয়ে বর্তমানে আমাদের সিলেটে বাইক অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। আমি অবশ্যই বলবো এর পেছনে অভিভাবকের নেগলিজেন্সিটা আছে। 18 বছর বাচ্চা ইন্তরে মোটরসাইকেল তারা আবদারের মাঝে কিনিয়া দিলেন, যে একটা মোটরসাইকেল দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ। মোটরসাইকেল আরোহী যারা চালকরাই দায়ী থাকে ম্যাক্সিমাম সময়, আর সেই দায়টা আমরা দিয়ে দেই কোনো গাড়ি অথবা রিক্সার চালকদের উপর। কম বয়সে সাইকেল লইয়া দিলা হে স্পিডে তেরাইয়া চালার যে ডিজাইন করে ফান করে খরাত গিয়া দেখা গেছে যে টাকার চাক্কার তলে পড়ে গেছে, অটো রিক্সা বাড়ি মারি দিছে। নিরাপদ সড়ক চাই কর্তৃপক্ষ আরও জানিয়েছে বিভাগের 4 জেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায় 155টি। বনশ্রী হালদার, 71।
চিকিৎসক সংকটের কারণে প্রায় অচল অবস্থা দেখা দিয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল বার্ন ইউনিটে। সেবার মান বাড়াতে বেড থেকে অপারেশন থিয়েটার সহ অন্যান্য সুবিধা চালু করা হলেও কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা পাচ্ছে না রোগীরা। 2015 সালের মার্চ থেকে চালু হয় ইউনিটে চিকিৎসক সংকট কাটেনি আজও। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। কেবল বরিশাল বিভাগেরই নয়, পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রোগীরা এই হাসপাতালে আসেন চিকিৎসা নিতে, যেখানে বেশিরভাগ পুরুষ রোগী আসে দুর্ঘটনার শিকার হয়ে, আর নারী এবং শিশুরা আসে দগ্ধ অবস্থায়। এখানে কোনো রোগী সুস্থ হতে 2 থেকে 3 মাস লেগে যায়। বাচ্চার ওই যে হাত পড়ে গেছে তেলের ভিতরে পড়ে, আর চিকিৎসা তো আমরা ভালো পাচ্ছি। কইছে যে ড্রেসিং করতে করতে বড় আর কি জায়গাটা আমার তো রক ছিঁড়ে গেছে। বিগত 2 মাস হয়ে গেছে, তো আমি 33,000 ভোল্টেজের শর্ট করছিল। এখানে নার্সিং কর্মকর্তারা জানান 30 জনের বেশি রোগী হলে তাদের সার্জারি ইউনিটে ভর্তি হতে হয়। তবে রোগীদের প্লাস্টিক সার্জারি হয় বার্ন ইউনিটেই। নারীরাও তো ওইভাবেই ভাতের মাড় গালতে গেলে পড়ে বা রান্না করতেছে পিছন থেকে ধরে গেছে। মহিলারাও প্লাস্টিক সার্জারির জন্য বেশি আসে, পোড়াটা যেটা আসে সেটা হচ্ছে বাচ্চারা বেশিটা পুড়ে আসে। এই বিভাগের সহযোগী এবং সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার আর সার্জনের পদ থাকলেও পদায়ন নেই। এজন্য একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক অপর একজন মেডিকেল অফিসারের সহায়তা নিয়ে সপ্তাহে 1 দিন মাত্র অপারেশন করতে পারেন। কোনো সপ্তাহে আমরা 2টা অপারেশন করতে পারি, কোনো সপ্তাহে 3টা অপারেশন করতে পারি, কারণ যে আমাদের টাইম স্লট বরাদ্দ থাকে এর চেয়ে বেশি আসলে করা সম্ভব হয় না। তবে অচিরেই চিকিৎসক পাবেন বলে আশার কথা শোনালেন হাসপাতালের পরিচালক। আমরা যেহেতু নতুন একটা ওটি চালু করেছি, এখন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিকে আমরা 2 দিন ওটি দিতে পারবো। তাহলে আশা করি সার্জারি কিউটা একদম সমান না হলে অনেকখানি কমে আসবে। এই হাসপাতাল ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কেন্দ্রের জন্য 6 তলা ভবন বিশিষ্ট উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাশ হয়েছে। বিধান সরকার, 71, বরিশাল। হাওর জুড়ে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক, অথচ বজ্রপাত সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লাইটনিং অ্যারেস্টার প্রকল্প কোনো কাজেই আসেনি হাওর ঘেরা জেলা এই হবিগঞ্জে। গত সরকারের সময় 19.5 কোটি টাকা ব্যয়ে 15 জেলায় বসানো হয়েছিল এই লাইটনিং অ্যারেস্টার, কিন্তু এসব যন্ত্র আদৌ সচল কিনা তা জানেন না খোদ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত কয়েক বছরে এ সমস্ত যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা এ নিয়েও কোনো তথ্য দিতে পারেননি কেউ। শাকিল চৌধুরী, তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ভর দুপুরে হঠাৎ করেই চারপাশ ছেয়ে গেছে অন্ধকারে। এক পর্যায়ে ঝোড়ো হাওয়ার সাথে দেখা যায় বিদ্যুতের ঝলকানি। কালবৈশাখীর এমন দিনে হাওরে ধান কাটতে গিয়েছিলেন হবিগঞ্জ বানিয়াচংয়ের আরিয়ামুগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস। আকস্মিক বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হন তার ছোট 2 ভাই। ধান কাটা উৎসব আর ফসল তোলার আনন্দের সময় এমন ঘটনায় শোকস্তব্ধ পরিবার। তুফান খালবুত করে আইতাছে, যা দেখা যাক কিটা কতের পরেই যায়, কতের পরে হইতে কোনো সময় হয়েছে না বাইবার ঠাটা পয়সা থাকা। এই বাচ্চারা আমি খার দাঁড়ে দেওয়া যাই বা আমি লই যাই কোনো আমি কইবা দিয়ে কেন গিয়ে কাজ করবো, তার মতো তো জায়গা নাই। গত 5 বছরে শুধু হবিগঞ্জ জেলাতেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত 79 জন। এদের মধ্যে 55 জনই কৃষক। এত মৃত্যুর পর এখন হাওরে যেতে ভয় পান সাধারণ মানুষ। এই যে মানুষ মরছে ঠাডা পরে, খেতেও যায় না। কইলাম না এরার অবস্থাটা যেটা এরা লাগা খেতে, এরাও যাইতেছে না, এই খেতে ডরাই যায় না। আর বৈশাখ মাসের দিন তো প্রায়ই কিন্তু খারাপ থাকে, খারাপ থাকলে তো মানুষের ডরে এই এলাকাতে ধান কাটতে যায় না, অনেক ক্ষতিগ্রস্ত। বজ্রপাত থেকে সুরক্ষায় 2021-22 অর্থ বছরে 15 জেলায় 19.5 কোটি টাকা ব্যয়ে 335টি বজ্র নিরোধক দণ্ড বা লাইটনিং অ্যারেস্টার বসায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর আওতায় হবিগঞ্জে বসানো হয় 33টি লাইটনিং অ্যারেস্টার, কিন্তু এর কোনো ফল মেলেনি। বৈশাখ মাস মনে হয় আওয়ারও দিলে একটা বালা ছিল, এটা তো হাওরও না, এটা অনেক জায়গায় দিছে নদীর পাড়ও। প্রতিটা হাওরে হাওরে একটা করে এগুলা দেওয়ার দরকার ছিল, কারণ প্রতিটা হাওরে নিয়ম অনুযায়ী অ্যারেস্টারগুলো চারপাশের 108 মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করবে, কিন্তু বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল, কতটা কার্যকর তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তা। এগুলা অ্যাকচুয়ালি খুব টেকনিক্যাল বিষয়, এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই। তবে দণ্ডগুলো যেখানে স্থাপন করা হয়েছে সেগুলো সে জায়গাতে এখনো ঠিকঠাক মতো আছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা না জানলেও বানিয়াচংয়ের 4টি অ্যারেস্টারের তথ্য আসে 71 টেলিভিশনের হাতে।
সেখানে দেখা যায় গত 3 বছরে কোনো বজ্রপাত ঠেকাতে পারেনি এসব যন্ত্র। অথচ জেলা জুড়ে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে এই অ্যারেস্টার সহ আশ্রয় কেন্দ্র নির্মাণের সুপারিশ করেন জেলা প্রশাসক। আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বজ্রপাত রোধ প্রকল্প বাস্তবায়ন বাজেট খরচ হলেও এর কার্যকারিতা না থাকায় ক্ষুব্ধ হাওরের হাজার হাজার কৃষক। ফারদিন নীরব, ৭১। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভারত পানিকে যুদ্ধাস্ত্র বানিয়েছে। 54টি নদীর পানি বন্ধ করে এটা প্রমাণ করেছে যে তারা শান্তি চায় না। তিস্তার ন্যায্য হিস্সা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মী ছাড়াও তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ গণপদযাত্রায় অংশ নেন। রংপুর থেকে শাহ বাজিদ আহমেদের প্রতিবেদন। রোববার দুপুরের পর নগরীর শাপলা চত্বরে জড়ো হয় হাজারো মানুষ। লক্ষ্য তিস্তা বাঁচানোর কর্মসূচি গণপদযাত্রায় অংশ নেয়া। রংপুর জেগে উঠেছে, তিস্তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। আমরা আশা করছি যে আজকের এই পদযাত্রা থেকে অন্তর্বর্তী সরকারের কাছে এই বার্তা দেওয়া হবে যে অনতিবিলম্বে এই দাবি মেনে নিতে হবে। আমার কথা হলো তিস্তা মহাপরিকল্পনা অনেক টালবানা হয়েছে, আমরা এবার টালবা হবার দিবেন না। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার মানুষের সঙ্গে অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। সরকার অল্প সময়ের ভিতরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, রংপুরের ক্ষেত্রে বারবার বৈষম্য হচ্ছে। এই বৈষম্য না করে অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে 2 কোটি মানুষের জীবন রেখা, প্রাণ, ভালোবাসা, এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিকে উনি রক্ষা করবে। সমাবেশে যোগ দেয় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এখানকার মানুষ যখন জেগেছে অল্প সময়ের মধ্যেই তিস্তায় পানি ঢুকবে। ভারতকে পানি দিতেই হবে, এতে কোনো আপোষ নেই। তিস্তাপাড়ের মানুষের সঙ্গে একাত্ম হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তিস্তাপাড়ের দাবিতে আজ এত মানুষের একত্রিত হয়েছে, এই দাবি আদায় করে নেওয়া হবে। সমাবেশ শুরুর আগে তিস্তাপাড়ের বিভিন্ন জেলার মানুষজন আলাদা আলাদা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন শাপলা চত্বরে। সমাবেশ শেষে শুরু হয় গণপদযাত্রা। সমাবেশস্থল থেকে শুরু হয়ে নগরীর প্রধান 4 কিলোমিটার ঘুরে শেষ হয় জেলা স্কুল মাঠে। শাহ বাজিদ আহমেদ, ৭১, রংপুর। কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ মোট 16টি নদ নদীর চরম নাব্য সংকটে ভুগছে। পানিশূন্য হয়ে পড়েছে 200-এর বেশি খালবিল। এতে মারাত্মক প্রভাব পড়েছে জীবন জীবিকা, জীববৈচিত্র্যে। এলাকার লোকজন বলছেন, বছরের পর বছর ধরে অবস্থা চলতে থাকলেও কোনো পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ। রাজু মোস্তাফিজের তথ্য এবং ছবিতে বিস্তারিত। শুকিয়ে গেছে নদী, কোথাও কোথাও সামান্য পানি থাকলেও নেই প্রবাহ। নদীর বুক জুড়ে ধুধু বালুচর। কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ 16টি নদ নদীর অবস্থা এরকমই। প্রতি বছর বর্ষার পরপরই পানিশূন্য হয়ে পড়ে এসব নদ নদী। এর প্রভাবে শুকিয়ে যায় 200-এরও বেশি খালবিল। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদী পাড়ের মানুষেরা। কৃত্রিম সেচ দিয়ে চাষাবাদ করতে হচ্ছে। নদীতে পানি নাই, পানির কারণে আবাদের সমস্যা হইতেছে। এই যে কিনে মনে করো আমরা 1 কেজি তেল হইলে পানি দিতে পারি, সে দেখা যায় আমার 4 কেজি তেল যাইতেছে, বৃষ্টি নাই। নদীর থেকে পানি যদি পানির লাইন করতে যাই অনেক আমাদের পাইপের খরচ হইতেছে, তারপরে তার নদী কৃষিকাজে আমাদের পোষাইতেছে না। পানি প্রবাহহীন নদীতে মিলছে না মাছও। নদীতে মাছ নাই, যে 2-4 টাকা পোনা হয়, খেতা জাল, কারেন্ট জাল এগুলো মারি শেষ করে ফেলায়। আমরা যে 2-4 করে মাছ মারি সময় এর কোনো বুদ্ধি নাই, এই যে মরুভূমি হয়ে আছে নদী। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, শুকনো নদীতে প্রাণ ফেরাতে ধরলা ও তিস্তা খননের বিকল্প নেই। পাশাপাশি দরকার নদ নদীর ভাটিতে পানি ধরে রাখার অবকাঠামো। ড্রেজিং সম্পন্ন হলে পানির ধারণ ক্ষমতা নদীতে অবশ্যই বৃদ্ধি পাবে, বর্তমানের চেয়ে বেশি পানি থাকবে আশা করা যায়।
তবে এই প্রকল্পগুলোতে ডাউন স্ট্রিমে কোনো স্ট্রাকচার নির্মাণ করে পানি ধরে রাখা হবে কিনা এই বিষয়ে আমাদের এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। প্রকৃতি ও নদী নির্ভর জীবন জীবিকা বাঁচাতে যে কোনো উপায়ে সারা বছরই নদীতে পানি ধরে রাখার দাবি জানান এই এলাকার বাসিন্দারা। হাসিবা আলী বর্ণা, ৭১। আর একটু বিস্তারিত জানতে চাই, কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকবি রাজু মুস্তাফিজ। রাজু মুস্তাফিজ, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদনটা দেখছিলাম এবং একটি দুইটি নয় ১৬টি নদ নদীর পানি আসলে নাব্য সংকটে ভুগছে। কতদিন ধরে আসলে নাব্য সংকটে ভুগছে এবং নিশ্চয়ই খবরটা প্রশাসনের কাছে পৌঁছেছে, কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটা, কুড়িগ্রামে বর্ষার পর থেকেই যে পানি শূন্য হয়ে যায়, আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলায় 16টি নদ নদী রয়েছে এবং এখানে এই নদ নদীর সাথে আরো প্রায় 200টি চর এবং 200টি খাল বিল রয়েছে এবং এটার সাথে একটা জীব বৈচিত্র্য এখানে ভারসাম্য রক্ষা করে এইসব খাল বিল। আপনি যে এখন যে অবস্থাটি, প্রত্যেকটি নদ নদী শুকিয়ে গেছে এবং আমি যে ধরলা নদীর মাঝে আছি, ধুধু বালুচর এবং যে সামান্য পানি আছে এর মধ্যে কোনো পানির প্রবাহ নেই। এই প্রবাহ না থাকার কারণে যে জীব বৈচিত্র্য গুলো ছিল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। একসময় এই ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমো সহ প্রত্যেকটি নদ নদী উত্তাল ছিল এবং এখানে যে মাছগুলো পাওয়া যেত এবং এই মাছ সারা দেশে চলে যেত। কিন্তু বর্তমান যে অবস্থা, পানি শূন্য হয়ে এখানে প্রায় 6 থেকে 7 লাখ মানুষ, নদীর পাড়ের মানুষ চরম দুর্ভোগে পড়ছে। এইসব এলাকায় মানুষজন কৃষি আবাদ করছে এবং যে আবাদ করছে, আবাদের তারা নদীর পানি ব্যবহার করতো, কিন্তু বর্তমানে যে অবস্থা, তারা ডিজেল দিয়ে পানি দিচ্ছে তাদের জমিতে এবং এই ডিজেলের কারণে প্রচুর খরচ বেড়েছে। পাশাপাশি আপনাকে এটা বলে রাখি যে এই অঞ্চলের মানুষ যেহেতু যে নদীর উপরেই নির্ভরশীল, তারা এখানে যেহেতু পানি নেই, এই পানি না থাকার কারণে তারা বাধ্য হয়ে অনেক জেলে এইসব এলাকার পেশা ছেড়ে তারা চলে গেছে বিভিন্ন এলাকায়। তাদের যে বাপদাদার থেকে বছরের পর বছর এইসব পানি দিয়ে জেলে মাছ ধরতো, তারা এখন আর এখানে নেই। আপনাকে বলে রাখি, শুধু পানি না থাকার কারণে এই যে কুড়িগ্রাম অঞ্চলের যে নদীবাহিত যে অঞ্চলটি, এই অঞ্চলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বারবার প্রশাসনকে বলা হয়েছে যে এই নদীগুলো কিছুটা নাব্যতা বাড়াতে এবং পানি ধরে রাখার কারণে যদি ধরে রাখতো তাহলে এই অঞ্চলের যে উৎপাদন, ফসলের উৎপাদন বাড়তো, পাশাপাশি যে মানুষগুলো যে এখানে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্ভর করতো এবং এই নির্ভরতাও তাদের করতো। আপনি আর নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলা এমন একটি জেলা যেখানে যে নদ নদীগুলো ভারত থেকে এসেছে এবং প্রত্যেকটি ভারতের অঞ্চলে তারা ড্যাম এবং বিভিন্ন বাঁধের কারণে পানি আসতে পারছে না এবং বর্ষা মৌসুমে যে পানিটুকু থাকে তার 1 থেকে 1.5 মাস পরে টোটাল নদী শুকিয়ে যায় এবং এই শুকিয়ে যাওয়া নদীগুলো কুড়িগ্রামের নদ নদীর উপরে পড়েছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি আছেন এবং প্রশাসন আসলে এই নাব্যতার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয় সে তথ্য জানা মাত্র আপনার সঙ্গে আমরা যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজু মুস্তাফিজ, বলছিলেন কুড়িগ্রাম থেকে। ওদিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঝিনাই নদীর ওপর একটি ব্রিজের নির্মাণ কাজ 5 বছরও শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন 2 উপজেলা অন্তত 10 গ্রামের মানুষ। এলাকাবাসী বলছেন কাজটি ফেলে রেখে লাপাত্তা ঠিকাদার, আর উপজেলা প্রকৌশলী বলছে নতুন টেন্ডার করে দ্রুত কাজটি শেষ করা হবে। এম এ রাজ্জাকের তথ্য এবং ছবিতে বিস্তারিত। টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুর উপজেলার মাঝখান দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। 2019 সালে এর উপর একটি ব্রিজ নির্মাণের কাজ পায় হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের লিয়াকত আলী। এলাকাবাসী জানান ব্রিজটির নির্মাণ কাজ 2022 সালের সেপ্টেম্বরে শেষ করার কথা থাকলেও দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি। 6 মাস আগে নির্মাণ কাজটি বন্ধ রেখে পালিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কি এর কন্ট্রাক্টরি করে এরা যে সমস্ত কন্ট্রাক্টর করে এই কাজটা মনে করেন যে কয়েকদিন ধরে করতেছে, আমাদের যে পেরেশান করতেছে। কাজ যেভাবে করার কথা ওইভাবে কাজ হচ্ছে না এবং গত 1 বছরে কোনো কাজের কোনো অগ্রগতি নাই। আজকে কতটা বছর ধরে বৃষ্টি এইভাবে পড়ে রয়েছে, কোনো কাজ করেও না, 200 জন লোকে কাজ করে এইভাবে চলতেছে এই অবস্থা। নদীর দুই পারে রয়েছে 10 গ্রামের লক্ষাধিক মানুষ। ব্রিজ নির্মাণ না হয় এখন সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের নৌকায় করে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে। আমরা একটা রোগী নিয়ে হসপিটালে যেতে পারি না, আমাদের রোগী নিয়ে গেলে অনেক জায়গা ঘুরে যেতে হয়। স্কুলের পয়গুলাবান সব স্কুলে যাইতে পারে না ব্রিজের কারণে, এখন আমরা তাড়াতাড়ি ব্রিজ চাই। জনপ্রতিনিধিরা বলছেন ব্রিজ না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ নদীর দুই পারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চরম
ভোগান্তিতে পড়েছেন, যার জন্য ঠিকাদারের কাজের ধীরগতি দায়ী। সিঙ্গারদা পাথরঘাটা সংলগ্ন এটাও নিয়েও আমরা খুব সাফারার। দুই আসনের মির্জাপুর এবং বাসাইল সখীপুরের আসনে এই ব্রিজটা পড়াতে আমরা খুবই দুর্ভোগের ভিতরে আছি সত্যিকার অর্থে। আর এটা হয়ে গেলে আমাদের চলাচল এবং জনজীবন যাত্রাটা অনেক সুখর হবে। এই বিষয়ে কথা বলতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও ইঞ্জিনিয়ারের কাউকেই পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকৌশলী জানান, রিটেন্ডার করে দ্রুত কাজটি শেষ করা হবে। যদি এইভাবে কাজটা উনি শেষ না করে তাহলে জেলা অফিস এবং আমাদের অফিস, দুই অফিস থেকেই বলা হয়েছে যে তাহলে এই কাজটি খুব দ্রুত বাতিল করে পরবর্তী রিটেন্ডারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। 256 মিটারের গার্ডার ব্রিজের ব্যয় ধরা হয়েছিল 27,23,35,088 টাকা। এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 50% কাজ। আব্দুল আল মামুন, 71। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, আরেকটু জানাবেন আসলে এই ব্রিজের কত শতাংশ কাজ আসলে শেষ হয়েছে এবং বাকি কাজ করার জন্য যে নতুন করে টেন্ডারের কথা বলা হচ্ছে সেটা কবে নাগাদ শুরু হবে এবং কোনো ধরনের বক্তব্য আসলে এলজিইডি এই বিষয়ে দিয়েছে কিনা? রাকিব, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাই নদীর পাড়ে। এটি হচ্ছে কাঞ্চনপুর কাজিরাপাড়া ব্রিজ। এখানে হচ্ছে আপনাকে যদি আমি দেখাই যে এই ব্রিজটির নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছিল 2020 সালে। এটি এই 5 বছর অতিবাহিত হলেও এই ব্রিজের নির্মাণ কাজ এখন পর্যন্ত শেষ করতে পারেনি, যে কারণে এই এলাকার অন্তত হাজার হাজার মানুষের মানে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ব্রিজটি নির্মাণ কাজ শেষ না হওয়ার কারণে। আপনি জানেন যে এটি পূর্বেও কিন্তু এখানে একটি ব্রিজ ছিল, সেটি ভেঙে যাওয়ার পর এটি টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। এই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটি কিন্তু একেবারেই কাজের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না। আপনাকে যদি আমি দেখাই, দেখেন শুধুমাত্র ব্রিজের দুই পাশের গার্ডার এলাকায় কাজ হয়েছে, আর বাকি অংশ কিন্তু কাজ একেবারেই বাকি রয়েছে, যে কারণে প্রতিদিন দেখতে পাচ্ছেন যে এখানে একজন স্কুলের শিক্ষার্থী, তাকেও কিন্তু নৌকা দিয়ে পার হয়ে যেতে হচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠানে, এবং এখানকার এলাকাবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখেন এলাকাবাসীরা কিন্তু সাইকেল যুগে তারা এসে এই ব্রিজ না থাকার কারণে নৌকায় তারা পার হয়ে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। আমি যদি এখানে কয়েকজন এলাকাবাসী রয়েছে তাদের কাছ থেকে জানতে চাই এলাকাবাসীদের দুর্ভোগ, এবং তিনি জানাবেন এখানে তারা কিভাবে চলছে এই ব্রিজ না থাকার কারণে। আমি আশরাফুল আলম খান, আমার বাড়ি এই কাজিরাপাড়াতেই। এই ব্রিজটা 2000 সালে মানে কাজটা শুরু করে, কিন্তু 3 বছরে কাজটা শেষ হওয়ার কথা থাকলেও আজকে 5 বছর অতিবাহিত হচ্ছে, আসলে ব্রিজের তেমন কোনো অগ্রগতি নাই। আজকে 2 বছর যাবৎ কন্ট্রাক্টর ব্রিজের টোটালি কোনো কাজ করে না। 1 বছর ধরে এই ব্রিজের কোনো লোকজন অত্র এলাকায় অবস্থান করে না এবং তারা এখানে থাকেও না। আমি ঊর্ধ্বতন এখানে একমাত্র আমাদের একটা মানে মাদ্রাসা আছে, যেটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমাদের দক্ষিণ পাশ থেকে অনেক প্রায় শতাধিক ছেলে মেয়ে এই মাদ্রাসায় উচ্চ শিক্ষার জন্য এখানে আসে। তাদের প্রতিদিন 15 থেকে 20 টাকা নৌকা ভাড়া দিতে হয়। আবার দুঃখের বিষয়, দক্ষিণ পাশে প্রাইমারি স্কুল, উত্তর পাশে কোনো প্রাইমারি স্কুল নাই। রাকিব, শুনতেই পেলেন এলাকাবাসীদের যে দুর্ভোগ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ব্রিজটি নির্মাণ কাজ শেষ না হওয়ার কারণে তাদের এই চরম দুর্ভোগের কথা তারা জানিয়েছেন। তবে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই এইখানে স্থানীয় এলজিইডি নির্বাহী প্রকৌশলী তিনি যেটি বলেছেন যে তারা যেটি বলছেন যে এই কার্যাদেশ বাতিল করে তারা পুনরায় এই ব্রিজের নির্মাণ কাজ করার জন্য তারা প্রক্রিয়া শুরু করবেন বলে তারা জানিয়েছেন। এবং কবে সেই প্রক্রিয়া শুরু হবে নিশ্চয়ই আপনার পরবর্তী প্রতিবেদনে আমরা সেগুলো জানতে পারবো। আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী এম এ রাজ্জাক। ফরিদপুরে চলতি মৌসুমে অতি খরার কারণে লিচুর ফলনই বিপর্যয় হয়েছে এবং গাছে নষ্ট হচ্ছে অধিকাংশ লিচু। চাষিরা বলছেন এবার তারা তেমন লাভ করতে পারছেন না, যদিও কৃষি কর্মকর্তারা বলছেন এবার লিচুতে লোকসানের ভয় নেই। মনিরুল ইসলাম টিটুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন।
ফরিদপুরে প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলছে লিচু, যেদিকেই চোখ যায় লাল রঙের সমাহার। তবে কাছে গেলে দেখা যাবে বেশিরভাগ ফল শুকিয়ে আকার ছোট হয়ে গেছে এবং কিছু লিচুর অর্ধেক অংশ কালো হয়ে গেছে। চাষিরা জানান 2 থেকে 3 সপ্তাহ ধরে বৃষ্টি না হয় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশি একটা বড় হয় নাই, আবার বাগানে ফলন অনেক কম। প্রচন্ড রোদ্দুর এবং তাপমাত্রা অনেক, যেগুলো লিচুর জন্য প্রযোজ্য না। এবছর বাম্পার ফলনের আশা দেখিয়েও খরার কারণে লিচু ঝরে পড়ার দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তারা বলছেন এবছর তাদের তেমন লাভ হবে না। এবার আমরা লিচু বিক্রি করে একটু কম দামে বিক্রি করছি, কারণ এবার খরার জন্য দেখেন লিচু পুরা গেছে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকে, ইনশাআল্লাহ ভালো থাকলে আল্লাহ যদি চায় সেটা বেচতে পারবো ইনশাআল্লাহ। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। ফলন কিছুটা কম হলেও ক্ষতিতে পড়বেন না তারা। ফরিদপুরে যে আগাম জাতের লিচু চাষ বেশি হওয়ার জন্য এখানকার বাজার মূল্য ভালো, বিশেষ করে এখানে যে জাতগুলি চাষ হয় তার মধ্যে চায়না খেরি, মুজাফফরপুরি এই জাতগুলি বেশি চাষ হয় এবং কিছু কিছু জায়গায় ইদানিং বম্বে লিচু চাষ হচ্ছে। সদর ও মধুখালী উপজেলায় 210 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যেখান থেকে 1186 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আব্দুল্লাহ মামুন, 71। ফরিদপুরে লিচুর ফলনের বিপর্যয় নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল ইসলাম টিটু। মনিরুল ইসলাম টিটু, শুরুতে বলবেন আসলে ফরিদপুরে এবছর লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ছিল এবং যে সংখ্যা তৈরি হয়েছে তাতে আসলে সেই লক্ষ্য পূরণ হবে কিনা এবং কৃষি অধিদপ্তর আসলে কি পরামর্শ দিচ্ছেন কৃষকদের? আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের জাহাপুর এলাকায়। জাহাপুর এলাকায় এই বেশ অন্তত 2 যুগ ধরে লিচু আবাদের জন্য বেশ বিখ্যাত হয়ে উঠেছে বা এই এলাকার ব্যাপক পরিচিতি রয়েছে। এই অঞ্চলে কিন্তু গত 2 যুগ ধরে 1.5 থেকে 200 মতো নতুন করে বাগান তৈরি হয়েছে। যদিও এখানকার লিচু আবাদের ইতিহাস অর্ধশত বছরেরও বেশি, প্রায় 70 থেকে 80 বছরের মতো। তো এখানকার মানুষ কিন্তু অন্যান্য ফসলের চাষ ছেড়ে দিয়ে অনেকেই কিন্তু লিচু বাগান করছে, কিন্তু চলতি মৌসুমে গত প্রায় 1-1.5 মাস ধরে টানা খরার কারণে এখানকার লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সেই লিচু কিন্তু আকারে বড় হয়নি এবং নষ্ট হয়ে গেছে। আমি একজন চাষির কাছে আমি একটু জানতে চাই যে এই খরার কারণে আসলে কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের? কাকা, এই আবহাওয়ার কারণে খরার কারণে বাতাসে লিচুটা আমাদের গরম হাওয়া লিচুটা পারা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভাই এখন ফাইটে যাচ্ছে। বৃষ্টির পরে আবার ফেটে যাচ্ছে। বৃষ্টি পড়ার কারণে সব দেখেন সব লিচু দেখেন ফাইটে 2 খন্ড মানে খন্ড আমরা দাম পাচ্ছি না, আর বিক্রি করা না তাই মাল কোন টাকায় বৃষ্টি যাচ্ছে। আমরা তো জানি যে লিচু বাজারে আসতে আরো কিছুটা সময় লাগবে, কিন্তু এই যে একটু আগেই আপনারা কেন আগে আবার কারণ করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে কারণে বৃষ্টি ভাবে ফাটে যাচ্ছে। আমরা শুনছিলাম এখানকার চাষিদের কথা, তারা যেটি বলছেন যে লিচুর ফলন লিচু ক্ষতি থেকে বাঁচতে তারা কিন্তু আগাম লিচু তুলছেন গাছ থেকে, যদিও তারপরেও তারা ক্ষতির সংখ্যা করছেন। আর কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে 1100 যার বাজার মূল্য 35 কোটি টাকা, এটি হচ্ছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। তারা যদি বলছেন আগামী দিনগুলোতে যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে যেটুকুন ক্ষতি হয়েছে সেই ক্ষতিটুকুন খুব বেশি প্রভাব পড়বে না এবং হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যাবে। অনেক ধন্যবাদ। মনিরুল ইসলাম টিটু যুক্ত হয়েছিলেন, বলছিলেন ফরিদপুর থেকে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের সিসিটি এবং এনসিটিকে ডিঙিয়ে এগিয়ে যাচ্ছে ম্যানুয়াল পদ্ধতির জিসিবি টার্মিনাল। জাহাজের ক্রেন এবং শ্রমিকদের সহায়তায় প্রতিদিন গড়ে 750 বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করছে বন্দরের সবচেয়ে পুরনো এই টার্মিনাল। অথচ বাকি 2টি টার্মিনালের বিপরীতে সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারে জিসিবি টার্মিনাল অনেকটাই পিছিয়ে রয়েছে। সাইফুল ইসলাম শিল্পী, তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থ জিসিবিতে সারি সারি জাহাজ দাঁড়িয়ে আছে। জাহাজের এই অবস্থান জানান দিচ্ছে বন্দরের আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই টার্মিনাল। এর জেটিতে গিয়ে দেখা গেছে জাহাজের নিজস্ব ক্রেন এবং বন্দর শ্রমিকরা ম্যানুয়াল পদ্ধতিতে জাহাজ থেকে পণ্যবাহী কন্টেইনার বন্দরে খালাস করছে। একই পদ্ধতিতে জাহাজে আনলোড করছে রফতানি পণ্য। জাহাজ থেকে নামানো কন্টেইনার রাখার নির্ধারিত ইয়ার্ড কিছুটা দূরে হয় কন্টেইনার লরিতে করে আনা নেওয়া করতে হয় বলে দেরি হয়।
আরও দেখা যায় জাহাজের নিজস্ব ক্রেন ছাড়া জিসিবিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নেই। এখানকার কর্মচারী, কর্মকর্তা ও বার্থ অপারেটররা দক্ষতার সাথে আধুনিক যন্ত্রপাতির সাথে প্রতিযোগিতা করে কাজ করছেন। তারা তাদের কায়িক শ্রম এবং অন্যান্য যে সমস্ত দক্ষতা রয়েছে এটাকে দিয়েই তারা যন্ত্রের সাথে কম্পারিজনটা করছেন এবং প্রতিযোগিতায় তারা এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। চট্টগ্রাম বন্দর সূত্র মতে 14টি আধুনিক গ্যান্ট্রি ক্রেনের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এবং 4টি গ্র্যান্টি ক্রেনের চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি প্রতি ঘন্টায় 18 থেকে 20টি কন্টেইনার হ্যান্ডলিং করছে। এক্ষেত্রে জিসিবিও পিছিয়ে নেই। আমাদের মোট 6টা যেটিতে কন্টেইনার হ্যান্ডেল হয় সেগুলো সব শিপের ক্রেন দিয়ে সেগুলো লোড আনলোড হয়। সুবিধাদি কম থাকা সত্ত্বেও এবং আধুনিক যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও তারা মোটামুটি তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে জিসিবি বার্থ অপারেটরদের দাবি, স্বাধীনতার পর 5 দশক পেরিয়ে গেলেও বন্দরের কার্যক্রমে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই টার্মিনালে। ক্রেন নির্ভর এবং ইয়ার্ডগুলি কন্টেনার বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় আছে এবং এই দূরত্বের কারণে জিসিবি থেকে ফ্যাসিলিটির দিক থেকে অনেক পিছিয়ে আছে, কিন্তু প্রোডাক্টিভিটির দিক থেকে জিসিবি অনেক এগিয়ে আছে সিসিডি এবং এসসিডি থেকে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বছরে হ্যান্ডলিং হচ্ছে 32 লাখের বেশি কন্টেইনার। এর মধ্যে 4টি জাহাজ ফেরানোর সক্ষমতা থাকা এনসিটি 44%, 2টি জাহাজের সক্ষমতা সম্পন্ন সিসিটি 19% এবং 3টি জাহাজ ফেরানোর সক্ষমতায় 37% কন্টেইনার হ্যান্ডলিং করছে জিসিবি। ফারদিন নীরব, 71। টাঙ্গাইলের মধুপুরের মহিষপাড়ায় বিএনপি নেতা ফকির মাহবুব আনাম স্বপনের আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। সময় 40 লাখ টাকার মালপত্র লুট হয়েছে বলে দাবি করা হচ্ছে, তবে এই ঘটনায় এখনও কেউ আটক হয়নি। শুক্রবার রাতে এই ঘটনা ঘটলেও বিষয়টি রোববার জানাজানি হয়। কারখানা সংশ্লিষ্টরা বলছেন 2 নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে অস্ত্র ঠেকিয়ে তাদের জিম্মি করে অন্তত 15 জন ডাকাত মালামাল লুট করে। ন্যায় বিচার নিশ্চিতে সংবিধান এবং গণতন্ত্রের মধ্যে ভারসাম্য রাখাই হবে বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে একে খান মিলনায়তনে ন্যায় বিচারের ভবিষ্যৎ পুনর্কল্পনা শীর্ষক আইন বক্তৃতা 2025 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এই মন্তব্য করেন। বিচারপতি রেফাত আহমেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায় বিচার নিশ্চিত করতে সংবিধান এবং গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা। আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম জাফরুল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার। চট্টগ্রামে সিসি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে নগরীর নূর আহমেদ সড়কে সিটিজে মিলনায়তনে সদস্যদের কল্যাণে গঠিত ডিপিএস-এর চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইদ আল নোমান। পরে মতবিনিময় সভায় নিরপেক্ষ এবং সৎ সাংবাদিকতা চর্চার মাধ্যমে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান তারা।